আমাদের সম্পর্কটা ছিল ৮ বছর। আমরা ঠিক সেই হাই স্কুল জীবন থেকে একজন আরেকজনকে ভালোবেসে এসেছি। আমার মা নেই, আমার বাবা আছে। ঠিক এমন করে যিনি লিখে পাঠিয়েছেন, ওনার নামটা আমি না বলি, যেহেতু এইটা আইনিভাবে একটা ঝামেলা হতে পারে, যেহেতু সেখানে একটা মার্ডারের কথা উনি উল্লেখ করেছে, একটা খুন হয়েছে। সো ওনার নাম, ঠিকানা সব কিছু হাইট আমি নিজের ইচ্ছেই করছি। উনি বলেছিল নাম বলার জন্য, কিন্তু আমি বলতে চাচ্ছি না, বিকজ এটা পরিশেষে আমার প্রবলেম হতে পারে। এখানে একটা না, 2টা মার্ডারের কথা উল্লেখ আছে। ওকে, দেন আমি ওনার জায়গায় দাঁড়িয়ে স্টোরিটা বলছি, মানে ওনার জায়গায় দাঁড়িয়ে উনি সেজে, মানে যিনি স্টোরিটা পাঠিয়েছেন ওনার মতো করে আমি গল্পটা বলছি। ওকে, আমাদের সম্পর্কটা ছিল 8 বছর। 8 বছর আমরা দুজন দুজনকে প্রচুর পরিমাণ ভালোবেসেছি এবং স্কুল জীবন থেকে আমরা একে অপরকে ভালোবেসে আসছি। একটা পর্যায়ে আমার বাবা আমাদের এলাকার সবচেয়ে নামি দামি একজন ব্যক্তি ছিল। বলে রাখা ভালো যে আমাদের শহরে একটা বাড়ি ছিল, গ্রামে একটা বাড়ি ছিল। আমার কোনো ভাই বোন ছিল না। আমার মা মারা যায় আমার জন্মের পরে। আমার মায়ের পেটে পাটস্থলিতে টিউমার হয়। সেই টিউমার অপারেশন করতে গেলে আমার মা মারা যায়। বাবা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, যার জন্য বাবা আর বিয়ে করেনি। আমার বয়ফ্রেন্ড একটা সময় পড়াশোনা বন্ধ করে দেয়, কুয়েতে যায়। ওখানে যায়, দেন হচ্ছে তারই কিছুদিন পরে ও কুয়েত যাওয়ার 1 বছর পরে পারিবারিকভাবে বাবা আমার বিয়ে ঠিক করে। একটা পর্যায়ে বিয়েতে আমি রাজি হচ্ছিলাম না। আমি আমার বাবাকে প্রচুর বলছিলাম যে আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। দেন বাবা বললো যে তুমি তার সাথে কন্ট্যাক্ট করো, তাকে আসতে বলো। আমি তাকে সেদিন ফোন দিয়ে বেশ কয়েকবার বলেছিলাম যে দেখো, বাবা আমার বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি বাংলাদেশে আসো, এসে পারিবারিকভাবে আমাকে বিয়ে করো। কিন্তু কোনোভাবেই ও সেদিন আসলো না। আমি এত বিগলি রিকোয়েস্ট করলাম যে প্লিজ তুমি একটা বারের জন্য আসো, বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। ও আমাকে বললো মোবাইল ফোনেও আমাকে বিয়ে করবে, কিন্তু মোবাইল ফোনে বিয়ে বাবাটা রাজি হচ্ছিল না। আমার বাবাকে যত বলেছিলাম যে ও আমাকে মোবাইল ফোনে বিয়ে করতে চায়, কিন্তু বাবা মোবাইলে বিয়েটা কোনোভাবেই সম্মতি দিচ্ছিল না। খুব রিকোয়েস্ট করেছিলাম, প্রচুর কেঁদেছিলাম। আমাদের 8 বছরের সম্পর্ক, একে অপরকে ছাড়া বেঁচে থাকাটা ভীষণ কষ্টকর হয়ে যাবে। সো প্লিজ তুমি একটাবারের জন্য আসো বাংলাদেশে, জাস্ট 1 উইকের জন্য আসো, এসে আমাকে বিয়েটা করেই তুমি চলে যাও, আমার সাথে তোমার থাকতে হবে না। কিন্তু সেদিন আমাকে বলেছিল যে দেখো, আমার কোম্পানি আমাকে পাসপোর্ট দিচ্ছে না, কোম্পানির কাছ থেকে পাসপোর্ট না পেলে আমি কোনোভাবেই যেতে পারবো না। তুমি তো জানো উইদাউট পাসপোর্ট ছাড়া আমি এম্বাসি ক্রস করতে পারবো না, ইমিগ্রেশন ক্রস করতে পারবো না। সো এটা কোনোভাবেই সম্ভব না, তুমি তোমার বাবাকে যেভাবে হোক বুঝিয়ে বলো। কিন্তু কোনোভাবেই আমার বাবা আমার কথা শুনলো না। তার কিছুদিন পরে আমি ওকে আবারও ফোন দিয়ে বলি যে দেখো, আর বিয়ের 2 দিন বাকি আছে, তুমি যদি 2 দিনের মাঝেও আসো তাহলে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। তুমি যদি আসো আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আসো, আমরা দুজন এখান থেকে পালিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। ও একটা অট্ট হাসি দিয়ে বলল, হয়তো আমার কপালে খোদা তোমাকেই লিখিনি, তাই যেখানে তোমার বিয়ে ঠিক হয়েছে তুমি সেখানেই বিয়ে বসে যাও। এটা বলেই এই মানুষটার সাথে সাথে তার নাম্বারটা বন্ধ করে দিল। ভার্চুয়ালের ফেসবুক, মেসেঞ্জার, ইমো সহ সব সাইট থেকে আমাকে ব্লক করে দিল। তার নাম্বারও আমি কল দিই, ও রিসিভ করে কথা বলে না। প্রচুর টাকা আমি নষ্ট করি 2টা দিনে, খাওয়া দাওয়া বন্ধ করে দিই, ঘুম নেই, প্রচুর কান্নাকাটি করে। আমার বাবা আমার কষ্টটা বুঝতে পারে, আমাকে বুকে জড়িয়ে ধরে প্রচুর আদর করে চুমু দিয়ে বলে, মাগো তুই কষ্ট নিস না, যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি সেই ছেলের বাবা মা কেউ নাই, ও এতিম একটা ছেলে, একজন প্রাইমারি স্কুলের একজন মাস্টার, সে ভীষণ ভালো মনের মানুষ, তোকে প্রচুর ভালোবাসবে, কোনোভাবেই তুই এই বিয়েটাকে রিফিউজ করিস না। শেষে নিরুপায় হয়ে বাবার কথা রাজি হয়ে গেলাম। কপালে যা আছে তাই হবে এটা ভেবেই ওই স্কুল মাস্টারকে আমি বিয়ে করলাম। আমাদের সংসারটা বেশ ভালোই যাচ্ছিল। ও আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর সময় দেয়। আমি কখনো ওর বাড়িতে যেতে হয়নি, আমি আমার বাবার কাছে থাকতাম, ও এখানেই সেই থাকতো। আমার বাবা সন্তানের মতো আমার বাবাকে ভালোবাসতো, এত পরিমাণ ভালো আমার বাবাকে বাসতো। আমার খুব মনে আছে একদিন যখন আমার বাবা অসুস্থ হয়েছিল, আমার বাবার একটু জ্বর হয়েছিল, সে সারাটা রাত বাবার পাশে বসেছিল। আমি বললাম তুমি ঘুমাতে আসো, একটু জ্বর ঠিক হয়ে যাবে। বলে যে না, জ্বরের সময় মাঝে মাঝে পানি পান করতে চায় মানুষ, কখন বাবা হুট করে পানি চাইবে তখন তো তুমি আমি থাকবো না। ও সারাটা রাত আমার বাবার পাশে বসেছিল, কিন্তু আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম, দেখলাম যে ও
আমার বাবার পাশে চুপটি করে বসে আছে। ভাবা ভক্তি মানুষটা আমার মনটা কেড়ে নিল, আমিও তাকে ভালোবেসে ফেললাম। হাঁটি হাঁটি পাপা করে আমাদের একটা ছেলে বাবু এলো দুনিয়াতে, ওর একটা নাম রাখলাম। খুব চমৎকার ছিল আমাদের দিনগুলো, খুব ভালো হয়ে যাচ্ছিল। আমার ছেলেটা যখন হাঁটতে শিখে আমাদের দিনগুলো এত 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 আনন্দে যাচ্ছিল। আমার বাবা আমার সন্তানটাকে প্রচুর আদর করে। আমার স্বামীর দুনিয়া জুড়ে ছিল আমার এই বাচ্চাটা। আমাদের সংসারের কাছে মনে হচ্ছিল যেন স্বর্গের একটা চাঁদ এসে, স্বর্গের এক টুকরো যেন আমাদের এই সংসারে বসবাস করে, যেন দুনিয়াতে বসে আমরা স্বর্গের সুখ পাই, একে অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসি। শেষের দিকে আমার সেই পুরনো বয়ফ্রেন্ড একটা সময় কুয়েত থেকে আসে। ও যখন কুয়েত থেকে আসে আমার সাথে দেখা করতে চায়। আমাদের 8 বছরের সম্পর্ক, তাই আমি ওকে নিষেধ করতে পারিনি। ওর কথায় আমি রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব। ও আমার সাথে দেখা করতে আসে আমাদের এলাকারই কোনো একটা জায়গায়। আমার সাথে দেখা করে আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসে। আমার জন্য অর্নামেন্টসের চেইন নিয়ে আসে, ব্রেসলেট নিয়ে আসে, কানের দুল নিয়ে আসে। মনে হলো অনেক টাকা, ম্যাক্সিমাম 5 থেকে 6 লক্ষ টাকার অর্নামেন্টস সে আমার জন্য কিনে আনে। আমার দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে, আমার তো তোমাকেই বিয়ে করার ইচ্ছা ছিল, আমার তো তোমাকে নিয়ে সংসার করার ইচ্ছা ছিল, আমার জীবনে তো অন্য কোনো স্বপ্ন নাই। বাড়িতে যখন আসবো তখন মা আমাকে ফোন দিয়ে বলেছিল গয়না কেটার জন্য, আমাকে বিয়ে করাবে। কিন্তু আমি তো বিয়ে করব না। মাকে প্রমিস করেছিলাম যে মা, আমি ঠিক গয়নাগাটি কিনে আনবো। আমি গয়না ঠিকই কিনেছি, তবে সেটা তোমার জন্য। আমি তোমাকে পাবো না জানি, এই জন্মে আমাদের সম্পর্ক হবে না, আমরা একসাথে থাকতে পারবো না। তাও তুমি যেখানে থাকো, তুমি যার ঘরেই থাকো, তুমি সেখানেই সুখে থেকো। আমার মনে কোনো দুঃখ নেই। আমি সেই 8 বছর তোমার সাথে হাঁটি হাঁটি পাপা করে আজকে এত বড় হয়েছি, তোমাকে ভালোবেসেছি। আমাদের সম্পর্কটা 8 বছর ক্রস করেছে। সো আমি চাই তুমি অনেক বেশি ভালো থাকো। আমি কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। আমাদের সম্পর্ক সারাটা জীবন একইভাবে থাকবে। হোক না তুমি অন্য কারো বউ, থাকো না তুমি অন্য কারো বউ হিসাবে, তাতে কি হয়েছে? আল্লাহর এই পৃথিবীতে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমার বউয়ের নাম, আমি তোমার নামটাই বলবো। আমি তখন আমার চোখের পানিগুলো আটকাতে পারিনি। ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। বললাম, তুমি এরকম করে বলো না, আমার সহ্য হয় না। আমি তোমাকে প্রচুর ভালোবাসি, কিন্তু তুমি তখন কেন আসোনি? তোমাকে আমি এত ফোন করেছিলাম, এত SMS করেছিলাম, তুমি একটাবার আসো। তুমি আসলে না। তুমি আসলে তো বাবা আমাদের বিয়েটা মেনেই নিয়েছিল, তুমি কেন এলে না? ও আমাকে কাঁদতে কাঁদতে বললো, দেখো কোম্পানি আমাকে পাসপোর্ট দিচ্ছে না, পাসপোর্ট ছাড়া বিদেশ থেকে আমি কিভাবে আসবো? পাসপোর্টের জন্য এত ট্রাই করলাম, কিন্তু মালিক আমাকে পাসপোর্টটা দিল না, যার জন্য আমি আসতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসাটা আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। এক বিন্দু পরিমাণ আমার ভালোবাসাটার পরিবর্তন হয়নি। আমি সেই 8 বছর আগে ক্লাস 6-এ থাকতে তোমাকে যেমন করে ভালোবাসতাম, ইউ ক্যান ট্রাস্ট মি, সেই বাচ্চাটার মতো আমি আজও তোমাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করবে না, আমি আজও মাঝে মাঝে তোমার সেই 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 ছোটোবেলার কথাগুলো মনে করি, যে তোমার জন্য আমি আইসক্রিম কিনে আনতাম, তোমার জন্য আমি বাজার থেকে 2 টাকা দামের চকলেট কিনে আনতাম। আমি সেই দিনগুলোকে এখনও ভীষণ মিস করি। আমি সেই বাচ্চাটির মতো আজও তোমাকে ভালোবাসি। সহ্য করতে পারলাম না তার কথাগুলো, বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলাম। বলতাম, আমি যেতে চাই তোমার কাছে। তো আমাকে বলে, পাগল, তোমার হাজব্যান্ড আছে, তোমার বাচ্চা আছে, তুমি কিভাবে আমার কাছে আসবা? এটা তো সম্ভব না। তুমি তোমার স্বামীর সংসার নিয়ে ভালো থাকো, এটা আমি চাই। এটা বলে সেদিন আমরা চলে আসলাম। আসার পরে সে প্রতিদিন আমাকে কল দিত, প্রতিদিন আমার সাথে কথা বলতো। কেমন জানি ওর প্রতি আমার ভালোবাসাটা সে আগের পর্যায়ে আবারও চলে গেল। আমি কোনোভাবেই নিজের মনটাকে কন্ট্রোল করতে পারলাম না, কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারলাম না। আবার সেই আগের জায়গায় আমি পৌঁছে গেলাম। আবারও সে আগের মতো করে তাকে আমি ভালোবাসতে শুরু করলাম। আবার সে আগের মতো রাত জেগে তার সাথে ফোনে কথা বলতে শুরু করতাম। একটা কথা বলে রাখি যে আমার হাজব্যান্ড এত ভালো ছিল, ও আমাকে কোনো দিনও সন্দেহ করতো না, সবসময় আমাকে সাপোর্ট করতো, সবসময় আমাকে ভালোবাসতো, আমার প্রতিটা কথাও শুনতো। আমি যেটা বলতাম লক্ষ্মী বাচ্চার মতো আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতো। আমি যখন রাতের বেলায় ফোনে কথা বলতাম, আমার হাজব্যান্ড আমাকে একটাবারের জন্য জিজ্ঞেস করতো না যে তুমি কার সাথে কথা বলো। আমি যখন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম, সে আমাকে একটাবার জিজ্ঞেস করতো না যে এত কথা বলতে তোমার ক্লান্ত লাগে না? এই মানুষটা আমাকে এত বিশ্বাস করতো আর এত ভালোবাসতো। কেমন যেন আমি নিজে পাল্টে গেলাম, বুঝতে পারছি না আমার মাঝে কি হলো। স্বামী, সংসার, বাবা সবকিছু থাকার পরও মনের মাঝে একটা শূন্যতা কাজ করতে শুরু হলো। কেন জানি ওর জন্যই মনটা সারাক্ষণ কাঁদছিল।
খেতে ভালো লাগছিল না, ঘুমাতে ভালো লাগছিল না, কাজ করতে ভালো লাগছিল না। প্রতিটা মুহূর্তে সেই মানুষটার জন্য বুকের ভিতর একটা ব্যথা অনুভব করতে শুরু হলো। আমি খুব চিন্তা করে দেখলাম যে ওকে ছাড়া বেঁচে থাকা আমার জন্য বড় কঠিন। ও তো বিদেশ ছিল, তখনই ভালো ছিল, দেখতাম না, শুনতাম না, কিন্তু চোখের কাছে এই মানুষটা ঘুরে বেড়ায়। ইচ্ছে করলেও তার হাতে ধরতে পারি না, মন চাইলেও তার বুকে মাথাটা রাখতে পারি না, ইচ্ছে করলেও তাকে বুকে জড়িয়ে ধরতে পারি না, চিৎকার করে বলতে পারি না ভালোবাসি। কষ্টগুলো মনের মাঝে একটা বিশাল পাহাড় সৃষ্টি করেছে। সেই পাহাড়টা একটা সময় ভালোবাসায় রূপ দিয়ে দিল। মনে হলো যেন তার কাছে যেতে পারলে আমি অনেক ভালো থাকবো। শুরু হয়ে গেল আমার হাজব্যান্ডের সাথে আমার মনোমালিন্যতা। আমি রাতের বেলায় ঘুমাই না, সকালে ঠিকমতো ব্রেকফাস্ট বানাই না, বাচ্চা টেক কেয়ার করি না। আমার হাজব্যান্ড স্কুলে যায়, স্কুলে বাচ্চা পড়িয়ে তারপর আবারও বাসে আসে, এসে আমার বাচ্চাকে টেক কেয়ার করে, আমার বাচ্চার খাবার বানায় দেয়। আমি এমনও গেল যে সারাটা দিন আমার বাচ্চার জন্য কোনো খাবার বানাইতাম না। বাচ্চাটা প্রচুর কাঁদতো, তাকে গোসল করাইতাম না, তাকে ঘুম পাড়াইতাম না। আমার বাচ্চাটা অনাদরে কেমন যেন হয়ে যাচ্ছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমার মাঝে কী হচ্ছিল। কোনো কিছুই ভুলতে পারছিলাম না। বারবার ওর কথাই আমার মনে পড়ে, কেন জানি মন চায় যে বারবার আমি ওর কাছেই চলে যাই। আমার হাজব্যান্ডের সাথে আমার ঘুমাইতে ভালো লাগতো না, কথা বলতে ভালো লাগতো না। বাচ্চাটার প্রতি আমার আদর ভালোবাসা কমে গেল, বাবার প্রতিও কেমন জানি স্নেহগুলো আমার কমতে শুরু হলো। আমার বাবা একদিন আমাকে ডেকে বলল যে মারে, তোর দিকে তাকালে মনে হয় যে তোর ভিতরে অনেক বেশি কষ্ট কাজ করে, তুই আমার কাছে বল না কী হয়েছে। বাবাকে কোনো কথা বলতাম না, চুপচাপ সব কিছু মেনে নিতাম। আমার খুব মনে আছে একদিন আমি বাচ্চাকে গোসল করানোর জন্য ওয়াশরুমে নিয়ে গিয়েছিলাম। সেই সময় শীতকাল ছিল। আমার হাজব্যান্ড বলল যে ঠান্ডা পানি বাচ্চাকে যাতে গোসল না করাই, একটু পানিটা গরম করি। কিন্তু আমি সেদিন পানিটাকে গরম না করিয়ে ঠান্ডা পানিতে বাচ্চাকে গোসল করাচ্ছিলাম। একটা পর্যায়ে আমার সেই বয়ফ্রেন্ড যখন আমাকে কল দিল, আমি বাচ্চাটাকে এখানে রেখে আমি ওর কলটা রিসিভ করে ওর সাথে কথা বলতেছিলাম। অনেক হয়ে গেল, আমার বাচ্চাটার কথা আমি ভুলেই গেলাম। বেশ কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড স্কুল থেকে এসে ওয়াশরুমে গিয়ে দেখলো যে আমি বাচ্চাটাকে একটা বলের মধ্যে রেখে, একটা ঠান্ডা পানিতে রেখে আমি ফোনে কথা বলছি। আমার হাজব্যান্ড আমার উপর ভীষণ রেগে গেল। আমাদের সম্পর্কের আজকে এত বছর পরে সেদিন আমার স্বামী প্রথম আমার গায়ে হাত তুললো, আমাকে অগত্য ভাষায় গালাগালি করলো। ব্যাপারগুলো আমি আমার বয়ফ্রেন্ডের কাছে ফোন করে বলি যে ও আমাকে আজকে প্রচুর গালাগালি করেছে, আমার গায়ে হাত তুলেছে। আমার বয়ফ্রেন্ড আমাকে এক কথায় বলে দিল, এই ঘরে তোমার থাকার দরকার নাই, এই অপদার্থ লোকের সংসার করার তোমার দরকার নাই। আমি এখনও তোমাকে বিয়ে করব, আমি তোমার বাচ্চার বাবা হব, তোমার বাচ্চার টেক কেয়ার আমি করব, আমি তোমার বাচ্চাকে নিয়ে ভালো থাকবো, ওকে তোমার বিয়ে করার কোনো দরকার নাই, আমি তোমাকে সুখে রাখবো, তুমি চলে আসো। ওর কথা শুনে মনে সাহস পেলাম। কেমন জানি মনে হলো যে যাই হোক, পৃথিবীতে একটা মানুষ আছে যে আমাকে অন্তঃস্থল থেকে ভালোবাসে। এটা ভেবেই আমি আবারও তার সাথে সে ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার দিন যাপন করতে শুরু করি। এই গল্পটা দিয়ে শেষ পর্যায়ে কোথায় যাবে, এই গল্পের স্টোরিটা যে শেষ পর্যায়ে কোথায় যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। এই মেয়েটা নিজ হাতে তার জীবনটাকে শেষ করেছে। এই মেয়েটা নিজ হাতে তার ভবিষ্যৎটাকে গলা টিপে হত্যা করেছে। এই গল্পটা এত হৃদয় বিচরিত, এত কষ্টকর, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যেমনটি বলেছিলাম, সেদিন রাতেও আমার গায়ে প্রচুর হাত তোলে। এরপর থেকে আমাদের সম্পর্কটা আর ভালো যাচ্ছিল না। আমি ওর সাথে ঠিকমতো কথা বলি না, কোনোভাবে ওর কোনো কথা শুনি না। আমি আমার বাচ্চাকে নিয়ে আলাদা রুমে ঘুমাই। আমার হাজব্যান্ড সেই এতিম স্কুল মাস্টার, কোনোভাবেই আমার বাবাকে ব্যাপারগুলো জানায় না, কোনোদিন আমার বাবাকে বলেও না। বাবা যখন ঘুমিয়ে যায় আমি ওর পাশ থেকে উঠে আমার বাচ্চাকে নিয়ে পাশের রুমে এসে আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে বলে রাতটা কাটাতাম। একদম সকাল পর্যন্ত আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতাম। ও কখনো এসে একটাবার দরজাও নক করতো না, শুধু মাঝে মাঝে বলতো যে বাচ্চাটার জন্য আমার কষ্ট হয়, তুমি বাচ্চাটাকে দিয়ে তুমি একা সে রুমে ঘুমাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বললাম যে বাচ্চা আমার বাচ্চাকে আমি কেন তোমাকে দেব। চলছিল না আমাদের সংসারটা ঠিকঠাক মতো, খুব কষ্ট হচ্ছিল। একটা সময় বাবাকে বললাম, বাবা ও আমার উপরে প্রচুর টর্চার করে, ওর সাথে আমি থাকবো না, তুমি ওর কাছ থেকে আমাকে ডিভোর্সটা নিয়ে দাও। কিন্তু আমার বাবা বললো, মারে মেয়েদের বিয়ে একবারই হয়, আমার বংশে এরকম কোনো রীতি নাই যে একটা মেয়ের দুইবার বিয়ে হয়েছে। মেয়েদের বিয়ে একবারই হয়, কোনোভাবেই তুই সম্পর্কটা নষ্ট করিস না, তুই তোর স্বামীর সাথে ভালো থাক, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তোর অনেক বেশি ভালো থাকবি। তো একদিন আমার বাবা আমার হাজব্যান্ডকে ডেকে ব্যাপারগুলো জানতে চায়। তখন আমার হাজব্যান্ড একটু বলে যে ও আসলে আগের মতো নাই, কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছে। তখন আমার বাবা সন্দেহ করে যে আমার সেই পুরনো বয়ফ্রেন্ড যেহেতু আসছে, সম্ভবত আমি তার সাথে কথা বলি। বাবার এই ধারণা সম্পূর্ণ ঠিক আছে। একদিন বাবা আমার মোবাইল ফোনটা নিয়ে যায়, নিয়ে নাম্বারগুলো চেক করে, প্রতিটা নাম্বারে বাবা কল করে, কিন্তু বাবা দেখে যে আমি সবচেয়ে বেশি আমার ওই ছেলেটার সাথে কথা বলেছি। বাবা তখন আর বুঝতে বাকি ছিল না
যে আমি আমার ওই পুরনো বয়ফ্রেন্ডের সাথে আবার সম্পর্কটা বিল্ড আপ করেছি। একটা পর্যায়ে বাবা আমার হাজব্যান্ডকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা দূরে কোথাও বাসা নিয়ে থাকো, সেখানে গেলে তোমরা অনেক ভালো থাকবা, এখানে এখানে থাকার দরকার নাই। আমার হাজব্যান্ডকেও আমার বাবা কোনো কিছুই বুঝতে দেয় না। ঠিক তারই 1 মাস পরে বাবা আমার হাজব্যান্ড আমাকে বলে যে আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব, দূরে কোথাও বাসা নিয়েছি, ওখানে গিয়ে আমরা থাকবো। ঠিক তারই 1 মাস পরে আমি আমার হাজব্যান্ড আমার বাবার বাড়ি থেকে চলে যাই। ও শহরে একটা বাসা নেয়, ওখানেও থাকে, আমিও থাকি, আমার বাচ্চাও থাকে, কিন্তু সম্পর্কটা সে আগের মতোই যাচ্ছিল। দিনের পর দিন আমি আমার সেই এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে যাচ্ছিলাম। হাজব্যান্ডেরও ঘর করছি, বাচ্চাও আছে, কিন্তু আমার সেই এক্স বয়ফ্রেন্ডকে আমি কোনোভাবেই ভুলতে পারছি না। ঠিক তারই কিছুদিন পরে আমার সেই পুরনো ভালোবাসার মানুষটা আমাকে একদিন ফোন করে বলে যে তুমি এক জায়গায় আসো, একটা জায়গার লোকেশন দেয়। আমি সেই জায়গায় যাই। যাওয়ার পরে ও আমাকে বলে যে দেখো আমার তো বয়স হয়েছে, আমি তো অনেক বড় হয়েছি, আমারও তো অনেক কিছু করতে মন চায়, কারো আদর পেতে ইচ্ছে করে, কারো ভালোবাসা পেতে ইচ্ছে করে, তুমি কি আমাকে একটু ভালোবাসা দিবা? আমি বললাম যে এটা তুমি কি বলছো, আমি তো অন্য কারো বউ। ও বলে আমি তো ভাবি না যে তুমি অন্য কারো বউ, আমি ভাবি তুমি আমার বউ, তুমি আমার বউ, তুমি আমারই বউ, সো আমরা স্বামী স্ত্রী, আমরা সব কিছু করতে পারি। এটা বলে ওর একটা খালার বাসা আমাকে নিয়ে যায়। খালার কোলে আমার বাচ্চাটাকে দিয়ে ও আমাকে একটা রুমের ভিতর নিয়ে যায়। একরকম জোর করে ওর সাথে আমার দৈহিক সম্পর্ক হয়। আর এই ব্যাপারগুলো ও ভিডিও করে রাখে। এই ভিডিওর ব্যাপারটাও আমাকে কখনো বলে না। ও বলে না যে ওই সব কিছু ভিডিও করে রেখেছে। যখন আমাদের সব কিছু শেষ হয়, আমাকে সেদিন রাতের বেলায় ফোন করে বলে যে দেখো আমি মনটাকে বোঝাতে পারছি না, আমি মনটাকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে আমাদের মাঝে সব কিছু হয়ে গেছে, এখন যদি আমি তোমাকে বিয়ে না করি আমি সৃষ্টিকর্তার কাছে কী দায় দেবো? একটা মেয়ের 2টো বিয়ে হতেই পারে, কোনো ব্যাপার না, তুমি তোমার স্বামীকে ছেড়ে আমার কাছে চলে আসো। আমি বললাম যে দেখো এটা আমি কোনোদিনও করতে পারবো না। ও আমাকে বলে যে দেখো পৃথিবীতে যদি বাঁচতে হয় তো আমি তোমাকে নিয়ে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে আমি একাই মরে যাব, সুতরাং তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে তুমি ওখান থেকে এসো না। এইটা বলে সে আমাকে ভিডিও কল দিল। ভিডিও কল দিয়ে সে তার গলার মধ্যে মাফলার পেঁচিয়ে সে প্যানের সাথে বাঁধা শুরু করলো, সে মরে যাবে। আমাকে বলে যে আমি ঠিক এখনই মরে যাব। আমি চিৎকার করে বললাম যে তুমি প্লিজ এটা করো না, তুমি যা বলবো আমি তাই শুনবো, কিন্তু তোমার মরা মুখ আমি কখনো দেখতে পারবো না, আমাকে তোমার মরা মুখটা তুমি কখনো দেখতে দিও না প্লিজ। প্রচুর ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি, তোমার সব কথা শুনবো, তুমি মরে যাও না, তোমার মরণটা আমি সহ্য করতে পারবো না। আমাকে বলে যে তুমি কালকের মধ্যে ওই স্বামী ছেড়ে চলে আসবা। আমি বললাম যে স্বামী ছেড়ে আমি কোথায় যাব? আমি তোকে বললাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য, তো আমার স্বামী তো আমাকে ছাড়বে না, আর বাবাও ব্যাপারটা মেনে নেয় না, বাবাও কোনোভাবেই আমাদের সম্পর্কটা ব্রেকআপ করতে চায় না। এত বুঝলাম আমার স্বামীকে, কিন্তু কোনোভাবেই আমার স্বামী আমাকে ছাড়বে না। সেদিনও ভীষণ রেগে গেল, আমাকে বললো আজকে রাতের বেলায় আমি তোমাকে একটা ট্যাবলেট দেবো, সেই ট্যাবলেটটা তুমি তোমার স্বামীকে খাওয়াই দিবা। আমি বললাম যে কিসের ট্যাবলেট? আমাকে বলে যে ঘুমের ট্যাবলেট। আমি বললাম যে ঘুমের ট্যাবলেট খাওয়ালে কী হবে? বলে ঘুমের ট্যাবলেটটা খাইয়ে তুমি দরজাটা খোলা রাখবা। বলেছিলাম তো মানুষটাকে প্রচুর ভালোবাসি, তাই তার কোনো কথা ফেলতে পারলাম না। তার কথা মতো আমি সেদিন রাতের বেলায় আমার হাজব্যান্ড যখন ওষুধ খায় সেই পানির বোতলে আমি সেই ঘুমের ওষুধটা মিশিয়ে দিই। আমার হাজব্যান্ড ওষুধটা খেয়ে সে নিদ্রিতায় ঘুমিয়ে যায়। আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড এতিম ছিল, তার মা ছিল না, বাবা ছিল না, আমার বাবাকে বাবা ডাকতো। আমাদের বাসায় আমরা দীর্ঘদিন যাবৎ ছিলাম। তখন রাত ঠিক 1টা বাজে আমার হাজব্যান্ড আমাকে কল দিয়ে বলে তুমি কি দরজা খোলা রেখেছো? আমি বললাম হ্যাঁ দরজা খোলা রেখেছো। আমাকে বলে আমি আসছি। এটা বলে ও ঠিক আধা ঘন্টা পরে আসে আমাকে বলে যে তুমি দরজা খোলো। আমি বললাম যে দরজা তো খোলাই আছে, তুমি ঢুকে যাও। ও ঢুকে দেখলো যে আমি বাচ্চাটাকে নিয়ে বসে আছি, আমার হাজব্যান্ড শুয়ে আছে। আমাকে বলে যে তুমি একটু পাশের রুমে যাও। বললাম কেন? বলে যে তুমি একটু পাশের রুমে যাও, আমি তোমাকে একটু পরেই বলছি। ওর কথা শুনে আমি পাশের রুমে গেলাম আমার বাচ্চাটাকে নিয়ে। ঠিক তারই আধা ঘন্টা পরে ও পাশের রুমে আসলো। ওর গায়ে প্রচুর ঘামে ভিজে আছে, ও কথা বলতে পারে না, ও মানে কেমন জানি থরপর করে কাঁদছে। আমি বললাম কি হয়েছে? তুমি দরজা বন্ধ করে আমার স্বামীর সাথে কি করেছো, আর এভাবে ঘামাচ্ছ কেন? আমাকে বললো তোমাকে বলা যাবে না, তবে তোমাকে একটা কথা বলি শোনো। আমি বললাম হ্যাঁ বলো। আমাকে বলে দেখো আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারবো। আর তুমি কিছু মনে করো না, আমি যে কথাটা বলবো তুমি একটু সহ্য করো, এই কথাটা একটু সহ্য করো, একটা কষ্ট সহ্য করো, আমাদের সামনে বিশাল একটা সুখ আছে। এটা বলে ও আমাকে বললো যে আমি তোমার হাজব্যান্ডটাকে
বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। আমি তখন চিৎকার করে উঠলাম, কি করলে তুমি? বলেছে ওকে আমি মেরে ফেলেছি। কেন মেরে ফেললা? এটা তুমি কি করলা? সকালে পুলিশ আসবে, আমাকে ধরে নিয়ে যাবে। ও আমাকে বলে ওকে না মারলে আমরা দুজন কোনোদিনও এক হতে পারবো না, আমরা দুজনে এক থাকার জন্যই ওকে আমি মেরে ফেলেছি। আমি বললাম দেখো তুমি এটা কি করেছো? এই ছেলেটা এতিম ছিল, তার বাবা ছিল না, মা ছিল না। আমাদের বাসায় থাকতো, আমার বাবাকে বাবা ডাকতো। ওর সন্তানের মা আমি। এই যে নিষ্পাপী এই শিশুটা, ও বাচ্চাটাকে কোলে নিয়ে বলে আজ থেকে বাচ্চার অধিকার আমি নেবে, বাচ্চাটাকে আমি টেক কেয়ার করবো, তুমি আমার সাথে চলো। আমি বললাম না, আমি তোমার সাথে যাব না, গেলে আমি মামলা খেয়ে যাবো, ও তো মরে গেছে, তুমি তোকে মেরে ফেলেছ। আমাকে বলো সকালে যখন পুলিশ আসবে তুমি ওকে বলবা যে ও স্ট্রোক করেছে। তোর কথা আমি ঠিকই শুনলাম। আমি আর সেদিন আর ওই রুমে যাই নাই। সকালবেলা বাবাকে ফোন করি, বাবা আমার স্বামী তো কথা বলে না, ও বাবা রাতে স্ট্রোক করে মরে গেছে। বাবা বিশ্বাস করতে পারছিল না। বাবা দৌড়িয়ে অনেকটা দূর ডিস্টেন্স, বাট তারপরও বাবা কেন জানি সেদিন উড়াল দিয়ে চলে এলো। এসে মুহূর্তের মধ্যে আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদলো, চিৎকার করে আমার বাবা সেদিন কাঁদলো। আমার বাবাকে আমি জীবনে কখনো এত কান্না করতে দেখি নাই। সেদিন বাবা যতটা কান্না করেছিল, আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিল বাবা। বাবা চিৎকার করে একটা কথা বলেছিল, আল্লাহ আমাকে ছেলে দেয়নি, আমি তোকে ছেলের মতো বড় করেছি, তুই আমার ছেলে ছিলি, তুই আমাকে কেন ছেড়ে গেলি? প্রচুর কান্না করলো বাবা সেদিন। যাতে আমি সবগুলো ব্যাপার জানতাম, সেদিন আমিও কান্নায় ভেঙে পড়ি। সব কিছুর পরে আমার বাবা আমার স্বামীকে মাটি দেয়। দাপন হওয়ার পরে আমার বাবা আমাকে নিয়ে আসে। আমি বাবার সাথে থাকতে শুরু করি। তখনও তার সাথে আমার ফোনে কথা হয়। কিছুদিন পরও আমাকে বলে যে এখন তো তোমার স্বামী নাই, তুমি তোমার বাবাকে বলো যে আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম ঠিক আছে। আমি বাবাকে বললাম যে বাবা ও তো আমাকে এখন বিয়ে করতে চায়, তুমি ওর কাছে আমাকে বিয়ে দিবা? বাবা হতাশ হয়ে বলল তোমার স্বামী তো মারাই গেছে, তাহলে সমস্যা কি? ঠিক আছে দেব। রাজি হয়ে গেলাম। ও ওর মাকে রাজি করালো, ওর বাবাকে রাজি করালো। আমার বাবা, ওর মা বাবা সবাই মিলে পারিবারিকভাবে আমাদের বিয়েটা ঠিক হলো। পারিবারিকভাবে আমাদের আবারও বিয়ে হলো। আমি ওর সাথে বিয়ে করলাম। আমার বাচ্চাটাকেও খুব বেশি টেক কেয়ার করতো, খুব যত্ন করতো, প্রচুর ভালোবাসতো। ওর মা একটু ভালো ছিল না, সবসময় আমার সাথে একটু খারাপ ব্যবহার করতো, কিন্তু তারপরেও আমাদের সাংসারিক জীবনে খুব ঝামেলা ছিল না, খুব বেশি প্রবলেম ছিল না। মোটামুটি আল্লাহর রহমতে আমরা দুজন ভালোই ছিলাম, ভালোভাবেই চলতেছিল আমাদের সুখের সংসারটা। ঠিক তারই কিছুদিন পরে, ঠিক 7 থেকে 8 মাস পরে আমরা যেই সিটিতে থাকতাম সেই সিটিতে রাজধানীর ভিতরে আমাদের একটা জায়গা ছিল যেখানে আমার আব্বা অনেকগুলো দোকান উঠিয়ে ওখানে ভাড়া দিয়ে রাখতো। দোতলা একটা বিল্ডিং বানিয়েছে, বাবা এটাতে ভাড়া দিত। তো আমাকে বলে যে এই জায়গাটা ওর নামে লিখে দেওয়ার জন্য। আমি বললাম যে এটা তুমি কি বলছো, জায়গা আমি কেন তোমার নামে লিখে দেবো? আমাকে বলে যে জায়গাটা তুমি আমার নামে লিখে দাও, আমি ওখানে বড় একটা অ্যাপার্টমেন্ট বানাবো এটা ভেঙে। তো আমি বললাম ঠিক আছে তুমি বাবাকে বলো। তো সেই আমার বাবাকে একদিন বললো যে বাবা জায়গাটা আপনি আমাকে দিয়ে দেন, আমি এটা ভেঙে ওখানে একটা অ্যাপার্টমেন্ট বানাবো। বাবা রাজি হলো না। বাবা বললো আমি মরে গেলে তো জায়গা সম্পত্তি তোমাদেরই, তখন তুমি না হয় অ্যাপার্টমেন্ট বানিয়ে নিল। এরপরে শুরু হলো সাংসারিক জীবনে কলহর। কোনোভাবেই আমার স্বামী আর আগের মতো আমার সাথে সম্পর্ক রাখছে না, ঠিকমতো কথা বলছে না। ও খেতে গেলে, ঘুমাতে গেলে সব জায়গায় একটাই কথা, তুমি তোমার বাবাকে বলো জায়গাটা আমার নামে লিখে দিতে, তুমি তোমার বাবাকে বলো জায়গাটা আমার নামে লিখে দিতে। এটা নিয়ে আমাদের মাঝে প্রচুর ঝগড়া হলো। বাবাকে যতই বলি, বাবা কোনোভাবে রাজি হচ্ছে না ওর নামে জায়গা লিখে দিতে। পরিশেষে ও বলে যে তুমি তোমার বাবাকে বলো যাতে তোমার নামে লিখে দেয়। আমি সেদিন বাবাকে বললাম যে বাবা তুমি জায়গাটা আমার নামে লিখে দাও। তো বাবা বললো যে তোমার নামে লিখে দাও আর তোমার স্বামীর নামে লিখে দেওয়া একই কথা, জায়গাটা আমার নামেই থাকবে, আমি যখন মারা যাবো তখন তো তোমাদেরই হবে। কোনোভাবে আমার স্বামীকে আমি বুঝাইতে পারছি না। ও একদিন আমার সাথে রাতের বেলায় প্রচুর ঝগড়া করে আমাকে আঙ্গুল তুলে বলে তোর বাপ মরে গেলেই তো জায়গাটা আমার হয়ে যাবে, তাই না? ওই বুড়া মরাই তো দরকার। ওই বুড়া মরে গেলে যদি জায়গাটা আমাদের হয়ে যায় তাহলে ওই বুড়াকে বাঁচিয়ে রেখে লাভ কি? এই কথাটা শুনে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম যে কি বলছো কি তুমি? বাবাকে তুমি মরার জন্য বলছো? আমার বাবা মরে যাবে, তুমি কি বলছো কি তুমি আমাকে? ও আমাকে বলো তাহলে বুড়াকে বলো যদি বেঁচে থাকতে চায় তাহলে যাতে জায়গাটা আমার নামে লিখে দেয়। কিন্তু কোনোভাবে আমি আমার বাবাকে বোঝাতে পারলাম না। কেন জানি না তার কিছুদিন পরে আমার হাজব্যান্ড আমার সাথে খুব ভালো হয়ে যায়। ও বলে জায়গা সম্পত্তি কিচ্ছু লাগবে না, যা হবার তা হয়ে গেছে। এই মানুষটা হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে গেল। ওর এই পরিবর্তন দেখে আমার মনের মাঝে একটা ভয় ঢুকে গেল, মানুষটা এত পরিবর্তন কিভাবে হয়ে গেল। আমি বললাম যে তুমি ইদানিং আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, তোমার মনে কোনো কুমতলব নাই তো?
আমাকে বলে ভালোবাসলেও দোষ, না বাসলেও দোষ, ঝগড়া করলেও দোষ, ভালো থাকলেও দোষ। এত দোষ কেন সংসারে? আমি তোমাকে ভালোবাসি, আমার ভুল হয়েছে। তোমার বাবা মরে যাওয়ার পর তো জায়গা সম্পত্তি সবই আমাদের হবে, তাহলে কেন শুধু শুধু আমরা ঝগড়া করে আমরা আমাদের সুখের জীবনটাকে নষ্ট করব, আমাদের সাজানো ভালোবাসাটাকে আমরা নষ্ট করব? এটা করার কোনো দরকার নেই। তোমার বাবা আল্লাহ ওনাকে হয়াত যতদিন বাঁচায় রাখছেন তো বেঁচে থাকবে। উনি যদি কখনো মরে যায় দেন হচ্ছে তখন আমরা ওখানে অ্যাপার্টমেন্ট বানাবো, আমরা ওখানে চলে যাব। ঠিক তার কিছুদিন পরে, প্রায় 3 মাস পরে, আমার বাবার শারীরিক অবস্থা ভালো ছিল না। বাবা আমাকে যেতে বললো। ও বলেছে তোমার যাওয়ার দরকার নাই, আমি বাবাকে দেখে আসি। এটা বলে সে বিকেলবেলা বাবাকে দেখতে গেল। রাত 10টার দিকে আমাদের বাসায় ফিরে আমাকে বলে যে বাবার শরীর ভালো ছিল না, বাবার জন্য ওষুধ কিনে দিয়েছি, বাবার হাত পা টিপে দিয়েছি, বাবা এখন অনেক ভালো আছে। আমিও নিদ্রিতায় ঘুমিয়ে গেলাম, সব কিছু ঠিক আছে। সকালবেলা ঠিক 10টার দিকে, 10টা না, মেবি 7টা সাড়ে 7টার দিকে আমার নাম্বার একটা কল আসে। কলটা দিয়ে আমার এলাকারই এক কাকা হয় সম্বন্ধে, আমাকে কল দিয়ে বলে যে তোমার আব্বা আজকে ফজর নামাজ পড়তে যায়নি, সকাল 7টা হয়ে গেল এখনও ঘর থেকে বেরোচ্ছে না। আমি বললাম যে কেন? বলে যে তা তো জানি না, আমরা দরজা ধাক্কাচ্ছি, আমাদের বিল্ডিং ছিল তো, বলে যে দরজা তো ভাঙা সম্ভব না, ভিতরে কি হচ্ছে, তুমি একটু আসো, এসে হচ্ছে দরজাটা কিভাবে খোলা যাবে, তোমার কাছে এক্সট্রা কোনো চাবি আছে কিনা, ভিতর থেকে দরজাটা লাগানো। আমার বুকটা তখন ধরপর করে কেঁপে উঠলো, আমার বাবার কিছু হয়ে গেল না তো? আমি আমার বাচ্চাটাকে ওখানে রেখে আমি দৌড়ে একটা রিক্সা নিয়ে আমার বাড়িতে আসি। আসার পর দরজাটাকে প্রচুর ধাক্কাচ্ছি, কোনোভাবেই ভিতর থেকে কেউ দরজা খোলে না। একটা পর্যায়ে গ্রামের সবগুলো মানুষ মিলে দরজাটা ভাঙলো। ভেঙে দেখতে পেল ভিতরে আমার বাবার নিথর দেহটা পড়ে আছে। আমার বাবাই পৃথিবীতে নেই। আমি তখন বুঝতে বাকি ছিল না যে আমার হাজব্যান্ড এই ঘটনা ঘটিয়েছে। আমি সাথে সাথে থানায় ফোন করি, পুলিশ নিয়ে আসি। পুলিশ এনে আমি আমার বাবার ময়না তদন্ত করাই। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ময়না তদন্তে উঠলো যে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। আমার স্বামী সেদিনের থেকে আমার সাথে প্রচুর ঝগড়া করেছে। তোমার বাবাকে আমি মেরেছি, তুমি এটা বলতে পারলা, তুমি থানায় আমার নামে কমপ্লেন করেছো। আমি বললাম যে বাবা মারা গেছে, আমি পাগল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তার বেশ কিছুদিন পরে আমার স্বামী আমাকে বলে ওখানে একটা অ্যাপার্টমেন্ট বানাবে, ব্যাংক থেকে লোন নেবে। আমাকে বলে জায়গাটা ব্যাংক থেকে লোন নিতে হবে, কিন্তু ব্যাংক তো আর তোমাকে লোন দেবে না, ব্যাংক আমাকে লোন দেবে। আমার হাজব্যান্ড একটা বড় রাজনীতিবিদও ছিল এলাকার। ও আমাদের এলাকায় বিদেশ থেকে আসার পরে রাজনীতি শুরু করে, 2বার, এত কিছু বলে ঠিক হবে না, যাই হোক নির্বাচন করে। তো পরে হচ্ছে ও নির্বাচনে পাশ করে না। ওই এলাকাতে অনেক সুনামধন্য ব্যক্তি আমার হাজব্যান্ড। পরিশেষে ও আমাকে বলে যে তুমি জায়গাটা আমার নামে দিয়ে দাও, আমি ব্যাংক থেকে একটা লোন উঠাবো। ওর কথা শুনে আমি জায়গাটা ওর কথায় লিখে দিই, ওর নামে লিখে দিই। লিখে দেওয়ার পরে আমার হাজব্যান্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মানে এতটা চেঞ্জ হয়ে যায় আমি ঠিক বলে বুঝাইতে পারবো না। কেমন জানি হয়ে যায়, কোথায় কোথায় গায়ে হাত তোলে, বাচ্চাটাকে মারে, বাজার করে না, তার মাকে দিয়ে আমাকে গালিগালাজ শোনায়, তার বাবাকে দিয়ে আমাকে কথা শোনায়, দেখলেই শরীরে হাত তোলে, প্রচুর চেঞ্জ হয়ে যায় মানুষটা। আমি কোনোভাবেই টিকতে পারছিলাম না। আমি এতিম একটা মেয়ে, আমার তো বাবা নাই, আমার তো মাও নাই। জায়গা সম্পত্তি বাবার যা ছিল সবই তো তার নামে লিখে দিলাম। তাহলে এখন আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব, কার দরজায় যাব, কার দুয়ারে গিয়ে দাঁড়াবো? ওর হাতে পায়ে ধরে কান্না করে বলি যে দেখো, আমার তো এই পৃথিবীতে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। তুমি যদি আমাকে অত্যাচার করো আমি কার কাছে যাব? আমার উপর অত্যাচার কেন করতেছো? আমাকে মারতেছো কেন? আমার গায়ে কেন হাত তোলো? প্রচুর কান্না করি মানুষটার কাছে, তো মানুষটা আমার কোনো কথা শোনে না। যতভাবে বলি যে আমাকে কষ্ট দিও না, পৃথিবীতে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার গায়ে হাত তোলে, আমার সন্তানের গায়ে হাত তোলে, আমার বাচ্চাটার স্কুল বন্ধ করে দেয়, আমাকে ঠিকমতো খাবার দাবার করে না, সারাদিন বান্দি দাসীর মতো কাজ করায়। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, রাতের বেলা আমাকে দিয়ে শরীর টিপায়, রাতের বেলায় আমাকে দিয়ে বলে যে আমাকে শরীর মেসেজ করে দাও, আমার গাও মেসেজ করে দাও। এগুলো দিয়ে আমাকে সারাটা রাত আমাকে দিয়ে কাজ করায়। কেমন জানি আমি একটা দাসীর জীবন শুরু হয়ে গেল আমার। তার কিছুদিন পরও আমাকে বলে ও বিয়ে করবে। আমাকে বলে যে আমি একটা বিয়ে করব, আমার একটা ইনটেক মেয়ে দরকার। আমি বললাম ইনটেক মেয়ে মানে? ইনটেক মেয়ে কি বোঝাচ্ছ? আমাকে বলে তুমি তো ইনটেক ছিল না, আমার একটা ইনটেক মেয়ে দরকার, তুমি আমাকে বিয়ে করার জন্য অনুমতি দাও। আমি বললাম বিয়ে করার জন্য অনুমতি দেবো মানে? আমাকে বলে যে হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করার জন্য অনুমতি দাও, আমি বিয়ে করব। আমি বললাম যে না,
আমার জীবন থাকতে আমি এটা করতে পারবো না, কারণ তুমি আমাকে এখনই যেভাবে অত্যাচার করো, নতুন বউ আনলে তুমি আমাকে ভাতে দিবা না। আমাকে বললো যে না আমি তোমাকে ভালোবাসবো, সবই ঠিক আছে, তুমি আমাকে দাও। আমি বললাম যে দেবো না। সেদিনও আমাকে প্রচুর মারে, প্রচুর মারে। আমার জন্মের পর থেকে এত মায়ের আমাকে কেউ মারেনি। আমার শরীর থেকে রক্ত বের করে রক্তের বন্যা বাসায় দেয় আমার বাসায়। এলাকার মানুষ ধরাধরি করে আমাকে হসপিটালে নিয়ে রাখে। আমি 15 দিনের মতো হসপিটালে এডমিট ছিলাম। আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। সবাই বলে, আমার পরিচিত যারা ছিল রিলেটিভ, তারা বলে মামলা করো। আমি মামলা করি নাই, আমি ভাবলাম যে মামলা করলে হয়তো ও সরে যাবে, ও হয়তো থাকবে না। আমি সেই 15 দিন পরে হসপিটাল থেকে ওর ঘরে আবারও এসে দেখি আমার বাচ্চাটাকে আমি রেখে গিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমার বাচ্চাটাকে আমি আর বাঁচাইতে পারবো না। খাবারের অভাবে আমার বাচ্চাটা মরে যাওয়ার মতো অবস্থা। কিছুদিন পরও ওর সাথে আবারও সেই সমস্যা, আবারও বিয়ে করার জন্য অনুমতি দিতে হবে। আবারও সে কথা। আমি বললাম যে দেখো আমি এটা জীবনেও পারবো না, তুমি আমাকে মেরে ফেলো, তারপর আমি তোকে বিয়ের অনুমতি দেবো। এটা বলার পরে জানোয়ারে বলে যে তোকে পাওয়ার জন্য 2টা খুন করেছি, 3টা খুন করতে তোকে পাওয়ার জন্য 2টা খুন করেছি, আর অন্য কাউকে পাওয়ার জন্য আমি 3টা খুন করতে একটুও দ্বিধা করব না। আল্লাহকে বলে চিৎকার করে বললাম, কুত্তার বাচ্চা তুই কি করছিস? 2টা খুন করছিস? 2টা খুন কাকে কাকে করছিস বল? ও আর কোনো কথা বলে না, বাসা থেকে চুপচাপ কথাটা বলে বেরিয়ে যায়। তখন আবার বুঝতে বাকি ছিল না ও আমার বাবাকে খুন করেছে। কারণ আমি যেদিন বাবার পোস্টমর্টেম করার জন্য হসপিটালে নিয়ে গিয়েছিলাম, আমি দেখেছিলাম ও সেদিন ডাক্তারদের সাথে বারবার কথা বলছে। আমার কাছ থেকে ও সেদিন আমাদের ডয়ারে 3 লাখ টাকার মতো ছিল, এই টাকাও সে নিয়ে গেছে। আমাকে বললো যে ব্যাংকে ও 2 কোটি টাকার জন্য অ্যাপ্লাই করেছে, সেই 2 কোটি টাকা লোন পাওয়ার জন্য কাউকে 3 লাখ টাকা ঘুষ দিয়েছে, আমাকে এটা বললো। তা আমি কোনো ব্যাংকের লোন টোন কোনো কাগজপত্র কিছুই দেখি নাই। আমি সাথে সাথে আমার বাচ্চাটাকে নিয়ে বের হয়ে যাই, যে আমার স্বামীকে খুন করেছে, আমার বাবাকে খুন করেছে, জানোয়ারকে নিয়ে আমি থাকবো না। সাথে সাথে গিয়ে 2টা মার্ডার মামলা আমি আমার এলাকাতে করি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আপন ভাই, 2টা মামলা আমি করেছি ঠিক আছে, কিন্তু 2টা মামলার কোনো সাক্ষী প্রমাণ আমার কাছে নাই। আমার স্বামী মরে গেছে বেশ কয়েক বছর আগে, আমার বাবাও মরে গেছে আজকে অনেক বছর হয়ে গেছে। আমি কার কাছে বিচার দেব? আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়। আপন ভাই আমি সাক্ষী কোথায় পাবো? আপন ভাই আমি প্রমাণ কোথায় পাবো? আপনি আমাকে একটাবার বলে দেন যে কে আমার সাক্ষী হবে, কে আমাকে প্রমাণ দেবে। খুব ছোটবেলায় মা বলতো নদীর এপারে দাঁড়িয়ে ভাবো ওপারে না জানি কি সুখ। আমার মা বলতো নদীর এপারে দাঁড়িয়ে ভাবো ওপারে না জানি কি সুখ। আমরা প্রতিটা মানুষ যে যার জায়গায় সুখী না। আমরা ভাবি এখান থেকে একটু সামনে গেলে হয়তো ভালো থাকবো, আমরা ভাবি একে ছেড়ে ওর কাছে গেলে হয়তো ভালো থাকবো, হুন্ডা ছেড়ে গাড়ি কিনলে ভালো থাকবো, গাড়ি ছেড়ে প্লেন কিনলে ভালো থাকবো, প্লেন ছেড়ে জিনের মতো আকাশে উঠতে পারলে ভালো থাকবো। আমরা দুনিয়ার মানুষগুলো ভালো থাকার জন্য পাগল। যাকে বিয়ে করেছেন, যাকে নিয়ে সংসার করেছেন, আপনি তাকে খুন করে আপনার স্বামীর কাছে গিয়েছেন। আমার তো মনে হয় মামলাটা আগে আপনার নামে করা দরকার ছিল, কারণ ঘুমের ওষুধটা তো আপনি খাইয়েছিলেন। ঘুমের ওষুধটা তো সেই এতিম ছেলেটাকে আপনি খাইয়েছিলেন। মামলাটা তো আপনার নামে হওয়া দরকার ছিল। আমি আপন বাংলাদেশে নাই থাকলে আমি নিজে আপনার নামে মামলা করতাম। আপনি আপনার স্বামীর নামে কেন মামলা করেছেন? আপনি থানায় গিয়ে আপনার নিজের নামে মামলা করেন। আপনি চিৎকার করে ওসিকে বলেন যে ওসি সাহেব আমি 2টা খুন করেছি, আমাকে জেলের ভাত খাওয়ান। আপনি আমাকে সবকিছু বলতে বলছেন, আপনি আমাকে বললেন আপনার নাম বলার জন্য, আপনার ঠিকানা বলার জন্য। আমি কোনো কিছুই বললাম না, কারণ আপনার হয়তো ইজ্জত সম্মান না থাকতে পারে, আমার ইজ্জত আছে। আমি আপনাকে আর ছোট করতে চাই না, আপনি অনেক ছোট হয়ে গেছেন। আমি আপনার গল্পটা লাইভ স্ট্রিম করতাম না, শুধু করেছি। অনেক মানুষ আছে আমাকে ইনবক্সে বলে, হাজারো মানুষ আমাকে ইনবক্সে বলে আপন ভাই স্বামীর সাথে বনবারিণ্য হচ্ছে না, আমার নতুন একটা বয়ফ্রেন্ড আছে, সে আমাকে বলে ভালো রাখবে। মরিচিকা, আমরা সবাই মরিচিকের পিছনে ছুটি, আমরা সবাই মরিচিকাকে ভালোবাসি, কাছের জিনিসটাকে দূরে ঠেলি আর দূরের জিনিসটাকে কাছে আনার জন্য চেষ্টা করি। এভাবেই আমরা আমাদের জীবনটাকে নষ্ট করি। গল্পটা তো অনেকেই শুনলেন, আমি বলি এটা একটা গল্প, আসলে এটা একটা গল্পই ছিল। আপনারাও মেনে নেন, আমিও মেনে নিই এটা একটা গল্প ছিল। তো গল্প থেকে কি শিখলেন বলেন তো? এই গল্প থেকে যেটা শিখেছেন সেটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কখনো কষ্ট পাবেন না। আমরা অনেকে হতাশা হয়ে যাই, অনেকে ভাবি যে সবাই বলে এত চাপ নিতে পারি না, এত ডিপ্রেশন নিতে পারি না, এত প্রেশার নিতে পারি না। আরে ভাই
একটা কথা মনে রাখবেন, আল্লাহ আপনাকে সেই প্রেশারটাই দিচ্ছে যেটা আপনি নিতে পারবেন। আল্লাহ আপনার মাথায় সেই বোঝাটাই চাপিয়ে দিচ্ছে যে বোঝাটা আপনি বহন করতে পারবেন। তাহলে কেন শুধু শুধু বলছেন যে আমি এটা পারবো না, ওটা পারবো না, এটা হবে না, এটা হবে না, কেন বলছেন? সবশেষ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখেন। মন যখন অনেক খারাপ হয়ে যাবে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখেন। আরে আপনি কেন বারবার হতাশায় ভুগছেন? আপনি যখন ওষুধ খান, ওষুধ আপনি খেতে পারবেন কিন্তু ওষুধটাকে আপনি কাজে লাগাতে পারবেন না। ওষুধ যখন খাবেন, ওষুধ নিজে আপনার ভিতরে গিয়ে কাজ করবে। সুতরাং ওষুধ খাওয়ার দায়িত্বটা আপনার, আর ওষুধ কার্যকর করার দায়িত্বটা ওষুধের। আপনি চেষ্টা করে যান, দেওয়া না দেওয়া হচ্ছে রাব্বুল আলামিনের কাজ, মহান সৃষ্টিকর্তার কাজ। সুতরাং আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আমার যেই বোনরা যে ভাইদের ভালোবাসেন, যে ভাইরা যে বোনদের ভালোবাসেন, হোক সেটা ভালোবাসা বা বিয়ে, এটা তো একটা বিয়ের স্টোরি ছিল, কিন্তু এরকম হয় যে একটা ছেলের সাথে প্রেম করে, তার চেয়েও ভালো একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু তার চেয়েও ভালো একটা ডিসাম টাইপের টাকা পয়সাওয়ালা একটা ছেলে চলে আসে, যে ওই ছেলে থেকে চলে আসো, আমি তোমাকে ভালো রাখবো, আমি তোমাকে ভালোবাসবো। তখন আপনি করেন কি? যে হয়তো ওর কাছে গেলে ভালো থাকবে। আরে ভাই, হয়তো ভেবে আপনি তাকে ছেড়ে ওর কাছে যান, ওকে ছেড়ে ওর কাছে যান, ওকে ছেড়ে ওর কাছে যান। নাটক করবেন, নাট্যমঞ্চে গিয়ে করেন, মানুষ হাতে তালি দিবে। কারো জীবন, কারো মন, কারো ভালোবাসা, এগুলো নিয়ে নাটক করতে আসবেন না।